বিসমিল্লাহির রহমানির রহিম। অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। তোমাদের আজকে ব্যাংক ব্যবস্থা নিয়ে পড়াবো আমি শারমিন সুলতানা। তোমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ব্যাংকের সংজ্ঞা। দ্বিতীয় আলোচনার বিষয়বস্তু হচ্ছে উপমহাদেশের ব্যাংক ব্যবসার উৎপত্তির ইতিহাস। তৃতীয় আলোচনা হচ্ছে ব্যাংকের কার্যাবলী। তাহলে আজকে আমরা ব্যাংকের সংজ্ঞা পড়ব। ব্যাংক আসলে ব্যাংক শব্দটি একটি ইংরেজি শব্দ। এটি জার্মানি শব্দ হচ্ছে ব্যাংক এবং ইতালি ব্যাংকো শব্দ। তবে আমরা জানি এটি হচ্ছে নদীর কিনারা, তটরেখা, পুল কিনারা ইত্যাদি বোঝানো হয়েছে, ধনভাণ্ডার ইত্যাদি বোঝানো হয়েছে। তাহলে ব্যাংক কাকে বলে সেটা আমরা বলবো। ব্যাংক হচ্ছে আর্থিক মধ্যস্থ কারবারি প্রতিষ্ঠান যা অর্থের আমানত সংগ্রহ করে থাকে এবং সেই আমানতে ঋণ গ্রহণকারীকে ঋণ প্রদান করে থাকে। বিভিন্ন ঋণ এবং আমানত সৃষ্টির কার্যাবলীগুলো পালন করে থাকে। তাহলে আমরা বলে থাকি ব্যাংক হচ্ছে আর্থিক মধ্যস্থ কারবারি ব্যবসা যা আমানত সংগ্রহ করে এবং সেটি আবার ঋণ প্রদান করে থাকে। ব্যাংক আর্থিক বিভিন্ন কার্যাবলী সমূহ সম্পাদন করে ঋণ এবং ঋণ সৃষ্টিতে কার্যাবলী সম্পন্ন করে থাকে। তাহলে ব্যাংক কি করে? আমানতকারীর কাছ থেকে আমানত সংগ্রহ করে এবং ঋণ গ্রহীতাকে সুদের বিনিময়ে ঋণ প্রদান করে থাকে। আমানতকারী একটি নির্দিষ্ট পরিমাণ সুদ প্রদান করে থাকে এবং ঋণ গ্রহীতাদের কাছ থেকে ঋণের বিপরীতে সুদ গ্রহণ করে থাকে। তাহলে আমরা প্রাচীনকালে ব্যাংক শব্দটি ব্যাংক একটি নদীর কিনারা, তটরেখা, লম্বা বেঞ্চ, টুল এবং ধনভাণ্ডার হিসেবে স্বীকৃতি লাভ করছে। কালক্রমে এটি কি প্রতিষ্ঠান হিসেবে রূপ লাভ করেছে। পরবর্তী আলোচনার বিষয়বস্তু হচ্ছে উপমহাদেশে ব্যাংক ব্যবসার উৎপত্তির ইতিহাস। তাহলে আমি এটি একটু সংক্ষেপে বলে নিই। উপমহাদেশে ব্যাংক ব্যবসার উৎপত্তির ইতিহাস। তাহলে ব্যাংক ব্যবস্থার উৎপত্তির ইতিহাস আলোচনা করলে আমরা দেখি যে ব্যাংক উপমহাদেশের ব্যাংক ব্যবস্থার উৎপত্তির ইতিহাস ক্রমবিকাশ যথেষ্ট সমৃদ্ধশালী এবং কি উপমহাদেশে এটি সিন্ধু এবং গাঙ্গেয় সভ্যতা লালন ভূমিতে এই উপমহাদেশে ব্যাংক ব্যবস্থার ইতিহাস এবং অর্থের আবিষ্কার, ব্যাংক ব্যবস্থার উৎপত্তির ইতিহাস এবং অর্থের অবদান লক্ষ্য করা যায়। তাহলে আমরা সিন্ধু এবং গাঙ্গেয় সভ্যতার লালন ভূমি মানে ভারতীয় উপমহাদেশ, সেই উপমহাদেশে ব্যাংক ব্যবস্থার উপস্থিতি লক্ষ্য করা যায়। আর এই উপস্থিতির কাল বিবর্তনের ক্রমবিকাশে ব্যাংক ব্যবস্থা উপমহাদেশে ব্যাংক ব্যবসার উৎপত্তির ইতিহাস নিয়ে আলোচনা করা হলো। প্রথম হচ্ছে আদিকাল, দ্বিতীয়টা হচ্ছে প্রাচীনকাল, তৃতীয়টা হচ্ছে মোগল আমল, চতুর্থ হচ্ছে ব্রিটিশ আমল, পঞ্চম হচ্ছে পাকিস্তান আমল, ষষ্ঠ হচ্ছে বাংলাদেশ আমল। আদিম কাল থেকে কিভাবে বাংলাদেশ আমলে ব্যাংক ব্যবসার উৎপত্তি এবং ব্যাংক ব্যবসার উত্থান ঘটেছে সেটি সম্বন্ধে আমি আজকে আলোচনা করব। তাহলে আদিকাল বলতে আমরা বুঝে থাকি আদিমকালকে বুঝে থাকি। আর আদিমকাল শুরু হচ্ছে খ্রিস্টপূর্বে 5000 সালেরও পূর্বে আদিমকাল হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এই আদিমকাল আমরা আদিমকালে কিভাবে ব্যাংক ব্যবস্থা এবং মুদ্রা ব্যবস্থার আলামত লক্ষ্য করা যায় সেটি সম্পর্কে আমরা বলবো। হরপ্পা এবং মহেন্দ্রদ্বারের প্রত্নতাত্ত্বিক নির্দেশনা আদিমকালে অর্থ ব্যবস্থা এবং মুদ্রার প্রচলন লক্ষ্য করা যায় হরপ্পা এবং মহেন্দ্রদ্বারের। তাহলে আমরা বলে থাকি মানুষ তখন বসবাস করত ট্রাইগ্রিস, সিন্ধু এবং গাঙ্গে এবং নীল ইত্যাদি অববাহিকায় মানুষ বসবাস করত। নীল, ট্রাইগ্রিস, সিন্ধু এবং গঙ্গা অববাহিকাতে মানুষ বসবাস করত। আর সেই অববাহিকাতে মুদ্রা ব্যবস্থা এবং অর্থ ব্যবস্থা প্রচলন লক্ষ্য করা গেছে। তাহলে আমরা বলতে পারি যে আদিমকালেও কিন্তু মুদ্রা ব্যবস্থা বা অর্থের ব্যবস্থা লক্ষ্য করা গেছে, যেটি আমরা বিভিন্ন জায়গায় পেয়েছি। সেটি হচ্ছে হরপ্পা এবং মহেন্দ্রদ্বারের প্রত্নতাত্ত্বিক নির্দেশনা আমরা পেয়েছি মুদ্রা ব্যবস্থা প্রচলন। পরবর্তীতে সেখানে মানুষ বসবাস করত মিশরে টাইগ্রিস, মিশরের নীলনদ, টাইগ্রিস এবং
গঙ্গা এবং সিন্ধু অববাহিকাতে মানুষ বসবাস করত। এ সকল অববাহিকাত মুদ্রা প্রচলন লক্ষ্য করা যায়। 2 নম্বর প্রাচীনকাল। তার পরবর্তী সময়টাকে প্রাচীনকাল হিসেবে ধরে। প্রাচীনকালে অর্থ ব্যবস্থা, মুদ্রা ব্যবস্থা এবং ঋণের ব্যবস্থা প্রচলন লক্ষ্য করা যায়। সেটি লক্ষ্য করা গেছে হিন্দু মনীষী মনুর গ্রন্থে তখনকার দিনে ঋণের প্রচলন লক্ষ্য করা গেছে। তারপরে প্রাচীন শিল্প কৌটিল্য ধর্মশাস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্রে বিনিময় ব্যবস্থা এবং মুদ্রার প্রচলন লক্ষ্য করা যায়। আমরা দুটো বিষয় আমরা পেয়েছি প্রাচীনকালে, সেটা হচ্ছে হিন্দু মনীষী মনুর গ্রন্থে ঋণের ব্যবসায়ীদের মধ্যে ঋণের আদান প্রদান লক্ষ্য করা গেছে। দ্বিতীয়টা হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্রে বিনিময় ব্যবস্থা, মুদ্রা ব্যবস্থা লক্ষ্য করা গেছে। তাহলে আমরা প্রাচীনকালে থেকেও আমরা ধারণা পেতে পারি প্রাচীনকালেও অর্থ ব্যবস্থার অবদান লক্ষ্য করা গেছে। তারপর আমরা 3 নম্বরে মুঘল আমলটা শুরু হয়েছে আমরা 1150 থেকে 1757 সাল, এই সময়টাকে বলা হয় মুঘল আমল। তাহলে মুঘল আমল 1150 থেকে 1757 সাল, এই সময়টাকে বলা হয়ে থাকে মুঘল আমল। জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের হাত ধরে মুঘল আমলের উত্থান ঘটে থাকে। মুঘল আমলের উত্থান বা সূচনা শুরু হয়ে থাকে। তাহলে জহিরুদ্দিন বাবরের আমল, তাহলে সেখানে বলা আছে সেখানেও কিন্তু অর্থ ব্যবস্থা এবং অর্থ ব্যবস্থার প্রচলন লক্ষ্য করা যায়। তাহলে আমরা মুঘল ভারতবর্ষের অর্থনৈতিক সামরিক ছিল অনেকটা সমৃদ্ধশালী, আর এই সমৃদ্ধশালী বৃহৎ একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে ভারতীয় উপমহাদেশে মুঘল আমলে অর্থের প্রচলন লক্ষ্য করা গেছে। তাহলে তখনকার মুঘল আমলে কিন্তু ভারতীয় উপমহাদেশে ছিল কি অর্থের সমৃদ্ধশালী একটি দেশ হিসেবে ছিল। সেখানে আমরা কিভাবে লক্ষ্য করতে পারি, সেখানে হচ্ছে ইউরোপিয়ান পর্যটক ট্রেভেনিয়াল তিনি উল্লেখ করেছেন ভারতবর্ষের বাণিজ্য অত্যন্ত সমৃদ্ধশালী ছিল, আর তখনকার বিভিন্ন বন্দর এবং পোতাশ্রয় দিয়ে বিভিন্ন ধরনের অর্থ বাণিজ্যের আদান প্রদান ঘটে থাকে। তাহলে আমরা মুঘল আমলের প্রথম আমরা শুরুতে লক্ষ্য করেছি মুঘল আমলে কি হচ্ছে, একজন ইউরোপিয়ান পর্যটক টেবেনিয়ার তার গ্রন্থে উল্লেখ করেছেন ভারতীয় উপমহাদেশে অর্থের প্রচলন লক্ষ্য করা যায়। বিভিন্ন বন্দর বা পোতাশ্রয় দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অর্থনৈতিক বাণিজ্য সংগঠিত হয়ে থাকে। তাহলে আমরা বাণিজ্য সংগঠিত অবশ্যই মুদ্রার প্রচলন লক্ষ্য করা যায়। তাহলে মুদ্রার প্রচলন অবশ্যই লক্ষ্য করা গেছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মুঘল আমলে ভূমি এবং রাজস্ব মাধ্যমে রাজস্ব আদায় করা হতো। তাহলে মুদ্রার প্রচলন ছিল, রাজস্ব আদায় করা হতো এবং মোগলদের হাতে বিভিন্ন ধনরত্ন, রৌপ্য এবং স্বর্ণ মুদ্রা সংরক্ষিত ছিল। সেটার থেকে আমরা বিবেচনা করতে পারি মুঘল আমলে কি অর্থ ব্যবস্থা ছিল। তাহলে মুঘল আমলে আবার মুদ্রা তৈরির জন্য একটা টাকশালা গঠন করা হয়েছে। মুঘল আমলে জগৎ শেঠ, নগর শেঠ নামে উপাধি লাভ করে যারা নগর শেঠ এবং জগৎ শেঠ বিভিন্ন অর্থ ব্যবসায়ী ব্যক্তির উত্থান ঘটে। যারা মুর্শিদাবাদ থেকে জগৎ শেঠ হুন্ডির মাধ্যমে দিল্লিতে অর্থ প্রেরণ করত। জগৎ শেঠ কি করতো, মুর্শিদাবাদ থেকে হুন্ডির মাধ্যমে অর্থ দিল্লিতে পাঠাতো। তাহলে সেটা থেকে আমরা বুঝতে পারি যে অবশ্যই তখনও অর্থ ব্যবস্থার প্রচলন লক্ষ্য করা গিয়েছে। তারপরে মুঘল সম্রাট আওরঙ্গজেব তার ব্যাংকারদের অনেক সম্মান করত, আর এই সম্মানের উপাধি হিসেবে তিনি অনেককে শেঠ উপাধি দিয়েছে। তাহলে আমরা বলতে পারি মুঘল আমলে অনেকটাই অর্থ ব্যবস্থা সমৃদ্ধশালী ছিল, যেখানে আমরা বিভিন্ন গ্রন্থে পেয়েছি এবং বিভিন্ন ধরনের, যেমন ইউরোপিয়ান পর্যটক তিনিও বলেছিলেন মুঘল আমলে তখন কি করছে ভারত উপমহাদেশে বিভিন্ন নগর এবং পোতাশ্রয় দিয়ে বিভিন্ন অর্থনৈতিক বাণিজ্য আদান প্রদান করা হতো। অবশ্যই অর্থের মাধ্যমে আদান প্রদান করা হতো। দ্বিতীয়টা মুঘলদের হাতে অনেক ধরনের স্বর্ণরৌপ্য অর্থ সংরক্ষিত ছিল, সেটাও লক্ষ্য করা যায়। তৃতীয়ত তারা কি করত, তারা বিভিন্ন ধরনের রাজস্ব, ট্যাক্স ইত্যাদি আদায় করত। তাহলে তাদের আবার সেখানে কি ছিল, একটা ট্রেজারিও ছিল খাজানসি খানা,
যা আমরা এখন বর্তমানে ট্রেজারি বলে থাকি। ট্রেজারিও ছিল তখন মোগল আমলে। চতুর্থ, আমরা ব্রিটিশ আমল। ব্রিটিশ আমলটা আমরা লক্ষ্য করি 1757 থেকে 1947 সালে। এই সময়টাকে আমরা ব্রিটিশ আমল বলে ব্রিটিশ আমল বলে বলা হয়ে থাকে। এই সময় বিভিন্ন ব্রিটিশ মোগল সম্রাটের জগৎ শেঠ যখন অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠে, তাহলে জগৎ শেঠের মাধ্যমে অর্থনৈতিকভাবে শক্তিশালী হলে তারা কি করে, মোগল সম্রাট সিরাজউদ্দৌলা, মোগল সম্রাট সিরাজকে তারা পতন ঘটায় এবং সিরাজকে পতন ঘটানোর পরে ব্রিটিশরা ক্ষমতা দখল করে। ব্রিটিশরা জগৎ শেঠের সকল ক্ষমতা পতন ঘটিয়ে তাদের অর্থনৈতিক সকল কার্যক্রম তাদের হাতে নিয়ে নেয়। ব্রিটিশ বেনিয়ারা শেঠের সকল ক্ষমতা খতম করে তারা সেই অর্থ ব্যবস্থা নিজেদের হাতে তুলে নেয়। তখন ব্রিটিশ আমলে অর্থনৈতিকভাবে এবং ব্যাংকের বিভিন্ন প্রচলন লক্ষ্য করা যায়। ব্রিটিশ আমলে প্রথম যে প্রচলনটা লক্ষ্য করা, ব্যাংকের উত্থান ঘটে, যেটি হয়েছে 1770 সালে দি হিন্দুস্তান ব্যাংক নামে ব্রিটিশের প্রথম ব্যাংক স্থাপন করা হয়ে থাকে। দ্বিতীয়ত 1785 সালে বেঙ্গল ব্যাংক। আবার একটু দেখো, 3 নম্বর ব্যাংক হচ্ছে 1806 সালে ব্যাংক অফ কলকাতা এবং 4 নম্বর ব্যাংক হচ্ছে 1840 সালে ব্যাংক অফ বোম্বে। 5 নম্বর হচ্ছে 1843 সালে ব্যাংক অফ মাদ্রাস। 6 নম্বর ব্যাংক 1920 সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। 7 নম্বর হচ্ছে 1935 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে ব্রিটিশ আমলে ব্যাংকের অনেক প্রচলন লক্ষ্য করা যায়, যেটি হচ্ছে তারা 7টি ব্যাংক প্রতিষ্ঠা করছে। একটা হচ্ছে 1770 থেকে তারা 1935 সাল পর্যন্ত ব্যাংক সমূহ স্থাপন করে থাকে। এই ব্যাংক স্থাপনের মাধ্যমে তাহলে ব্যাংকের ব্যাপকভাবে ব্যাংক উত্থাপিত হয়ে যায়, ব্যাংক ব্যবসা চালু হয়ে থাকে, ব্যাপকভাবে ব্যাংক ব্যবসা চালু হয়ে থাকে। 4 নম্বর হচ্ছে পাকিস্তান আমল। পাকিস্তান আমল ধরে নিতে থাকে আমরা 1947 পর্যন্ত হচ্ছে ব্রিটিশ আমল, তার পরবর্তী 1947 থেকে 1971 সাল পর্যন্ত এটি হচ্ছে পাকিস্তান আমল। পাকিস্তান আমল যখন ভারতীয় উপমহাদেশ থেকে ভারত এবং পাকিস্তান আলাদা করা হয়ে থাকে, তখন আলাদা করার পরে পাকিস্তানের ব্যাংক ব্যবস্থা ছিল ভঙ্গুর, কারণ ব্যাংকে তেমন ছিল না। সব ব্যাংকগুলো ছিল কি ভারতের মধ্যে ব্যাংকগুলো স্থাপিত হয়েছে। কালক্রমে পরে পাকিস্তানে তারা কি করে প্রথম ব্যাংক স্থাপন করে 1948 সালে স্টেট ব্যাংক অফ পাকিস্তান। তার দ্বিতীয় ব্যাংক স্থাপন করে 1949 সালে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান। দুটি ব্যাংকের মাধ্যমে তারা ব্যাংক ব্যবসা চালু করে থাকে এবং ব্যাংকটার উৎপত্তি হয়ে থাকে। তার পরবর্তীতে যখন পাকিস্তান আমলে ব্যাংকের ব্যাপক প্রসার লাভ করে, পরবর্তীতে 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয়ে থাকে, বাংলাদেশও ঠিক তেমনই পাকিস্তানের মতো ব্রিটিশ থেকে পাকিস্তান যখন আলাদা হয়ে থাকে, তখন পাকিস্তানের ব্যাংকের ভঙ্গুর অবস্থা থাকে। ঠিক তেমনি পাকিস্তান থেকে বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান যখন বাংলাদেশ হয় 1971 সালে, তখনও কিন্তু বাংলাদেশের ব্যাংকের তেমন ব্যবস্থা ছিল না। পরবর্তীতে এই কয়টি ব্যাংকে 6টি ব্যাংকের রূপান্তর প্রথমে সেই 6টি ব্যাংকের রূপান্তর করা হয়ে থাকে। প্রথমে একটি ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান এবং 2 নম্বর প্রিমিয়াম ব্যাংক, 3 নম্বর হচ্ছে ব্যাংক অফ বাওয়ালাপুর। এই 3টা ব্যাংকে সোনালী ব্যাংক নামে স্থাপন করা হয়ে থাকে। এই 3টা ব্যাংকে সোনালী ব্যাংক নামে স্থাপন করা হয়ে থাকে। পরবর্তীতে হাবিব ব্যাংক এবং কমার্স ব্যাংক, এই দুটো ব্যাংকে অগ্রণী ব্যাংক হিসেবে স্থাপন করা হয়ে থাকে। ইউনাইটেড ব্যাংক লিমিটেড এবং ইউনিয়ন ব্যাংক লিমিটেড, এই দুটি ব্যাংকে জনতা ব্যাংক হিসেবে স্থাপন করে থাকে। তারপর মুসলিম কমার্শিয়াল ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, অস্ট্রেলিয়া ব্যাংক লিমিটেড, এই 3টা ব্যাংকে রূপালী ব্যাংক হিসেবে স্থাপন করে থাকে। দি ইস্টার্ন মার্কেটাইল ব্যাংক লিমিটেডকে পূর্বালী ব্যাংকের নামে স্থাপন করে, দি ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন লিমিটেডকে উত্তরা ব্যাংক হিসেবে স্থাপন করা হয়ে থাকে। তাহলে আমরা পূর্ব বাংলা যখন বাংলাদেশ হয়ে থাকে, বাংলাদেশ হয়, তখনই 6টি ব্যাংক নিয়ে বাংলাদেশের যাত্রা শুরু হয়ে থাকে। এই 6টি ব্যাংক পূর্বের এই ব্যাংকগুলো থেকে 6টা ব্যাংকের নামকরণ করে বাংলাদেশের ব্যাংকিং যাত্রা শুরু হয়ে থাকে, ব্যাংকের যাত্রা শুরু হয়ে থাকে। তাহলে আমরা উপমহাদেশে পরিশেষে বলতে পারি যে উপমহাদেশে
কালক্রমে যেমন আদিমকাল থেকে শুরু করে বর্তমান বাংলাদেশ আমল পর্যন্ত এই ব্যাংক ব্যবসা বা মুদ্রার প্রচলন কিভাবে, মুদ্রা বিনিময় মাধ্যম কিভাবে ব্যাংকে রূপান্তর করা হয়ে থাকে সেটি আমি এতক্ষণ বলেছি তোমাদেরকে। এখন আমি তোমাদেরকে আলোচনা করব ব্যাংকের কার্যাবলী নিয়ে। ব্যাংকের কার্যাবলী হচ্ছে ব্যাংক শুধু কি করে, ব্যাংক আর্থিক মধ্যস্থ কারবারি প্রতিষ্ঠান। তারা কি করে থাকে, জনগণের কাছ থেকে বৃহৎ আকারে আমানত সংগ্রহ করে স্বল্প সুদে এবং অতিরিক্ত সুদে এটি কি করে থাকে, ঋণ গ্রহীতাকে ঋণ প্রদান করে থাকে। এই কাজ ব্যাংক যেমন কি আমানতের ব্যাংক আমানতকারীর অর্থের কি করে থাকে, আমানত সংগ্রহ করে থাকে। আর ঋণ গ্রহণকারী থেকে ঋণ প্রদান। ব্যাংক বিভিন্ন ধরনের বিনিময় মাধ্যম, ডাক, পে অর্ডার থেকে শুরু করে ব্যাংক বিভিন্ন ধরনের কার্যাবলী সমূহ পালন করে। ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে, মুদ্রা বাজারের অভিভাবক হিসেবেও কাজ করে থাকে। নিম্নে ব্যাংকের কার্যাবলী সমূহ তুলে ধরা হলো। 1 নম্বর হচ্ছে আমানত গ্রহণ। ব্যাংক কি করে থাকে, জনগণের অর্থের আমানত গ্রহণ করে থাকে। তাহলে ব্যাংক প্রথম এবং প্রধান কার্যাবলী হচ্ছে ব্যাংক প্রথমত আমানত গ্রহণ করে, তা হচ্ছে জনগণের আমি আবার একটু বুঝিয়ে বলছি, জনগণের অর্থ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকে। আর এই বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে অবস্থা পড়ে থাকা ব্যাংক সেই অর্থের কি করে, অর্থের আমানত গ্রহণ করে থাকে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ঋণ দান। এই আমানতকারীর বৃহৎ আমানতের অর্থ থেকে ঋণ গ্রহীতাদেরকে ঋণ প্রদান করে থাকে। ব্যাংকের দ্বিতীয় কার্যাবলী হচ্ছে ঋণ প্রদান করা। 3 নম্বর হচ্ছে সুদ। ব্যাংক কি করে থাকে, আমানতকারীদেরকেও সুদ প্রদান করে এবং ঋণ গ্রহীতাদের কাছ থেকে সুদ গ্রহণ করে থাকে। আর তাহলে ব্যাংক সুদ সংক্রান্ত কার্যাবলীও পালন করে। ঋণ আমানত সৃষ্টি। ব্যাংক কি করে থাকে, ঋণের একটি আমানত সৃষ্টি করে থাকে। 4 নম্বর পয়েন্ট, ঋণের আমানত সৃষ্টি করে থাকে। অর্থ পরিশোধ। ব্যাংক কি করে থাকে, চলতি এবং সঞ্চয় হিসেবে, আমরা জানি স্থায়ী হিসেবের অর্থ, যে স্থায়ী হিসেবের অর্থ একটি নির্দিষ্ট সময় অন্তর পেয়ে থাকে, কিন্তু চলতি এবং সঞ্চয় হিসেবে চাহিদা মাত্র বাহ্য অবশ্যই অর্থ পরিশোধ করতে ব্যাংক বাধ্য থাকে। তাহলে কি করে, ব্যাংক চলতি এবং কি সঞ্চয় হিসেবে গ্রাহকদের অর্থ পরিশোধ করে থাকে। নোট ও মুদ্রার প্রচলন। তার পরবর্তী পয়েন্ট হচ্ছে নোট ও মুদ্রার প্রচলন। ব্যাংক কি করে থাকে, নোট ইস্যু করে থাকে এবং মুদ্রার প্রচলনের দায়িত্ব পালন করে থাকে। বিনিময় মাধ্যম সৃষ্টি। ব্যাংক কি করে, ডাক, পে অর্ডার ইত্যাদির মাধ্যমে অর্থের লেনদেনের মাধ্যমে বিনিময় মাধ্যম হিসেবে কার্যাবলী পালন করে থাকে। অর্থের স্থানান্তর। ব্যাংক এক স্থান থেকে অন্য স্থানের অর্থের স্থানান্তর করে থাকে। বর্তমানে ইলেকট্রিক পে অর্ডারের মাধ্যমে ব্যাংক দ্রুত অর্থের স্থানান্তর করতে পারে। বৈদেশিক বাণিজ্য। ব্যাংক শুধু দেশের অর্থনৈতিক বাণিজ্য রক্ষা করে না, ব্যাংক পরবর্তী কি বৈদেশিক বিভিন্ন বাণিজ্যের তাদের লেনদেনের কার্যাবলী সম্পাদন করে থাকে। মুদ্রা বাজারের নিয়ন্ত্রণ। ব্যাংক দেশের অভ্যন্তরে অবস্থিত মুদ্রা বাজারের নিয়ন্ত্রণের কার্যাবলীও পালন করে থাকে। ব্যাংক মুদ্রা বাজারের অভিভাবক, আর অভিভাবক হিসেবে ব্যাংক মুদ্রা বাজার নিয়ন্ত্রণের কার্যাবলী পালন করে থাকে। পরবর্তী পয়েন্ট, অর্থের নিরাপত্তা দান। ব্যাংক জনগণের বৃহৎ অর্থের নিরাপত্তা বিধান করে থাকে। ব্যাংক অবশ্য প্রথমত জনগণের অর্থের নিরাপত্তা প্রদান করে থাকে। বিনামূল্যে সেবা প্রদান। ব্যাংক শুধুমাত্র অর্থের নিরাপত্তা প্রদান করে না, বিভিন্ন ধরনের বিনামূল্যে সেবা প্রদান করে থাকে। বিনামূল্যে শিল্পের উন্নয়ন। বিভিন্ন শিল্পের উন্নয়নে ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিল্পে উৎপাদিত পণ্য উৎপাদন করতে বৃহৎ আকারে মূলধনের প্রয়োজন হয়ে থাকে। ব্যাংক এই শিল্পের উৎপাদিত সামগ্রী উৎপাদনের জন্য স্বল্প সুদে ঋণ সরবরাহ করার মাধ্যমে শিল্পের উন্নয়নও করে থাকে। তাহলে শিল্পের উন্নয়নে ব্যাংক কার্যাবলী পালন করে। কর্মসংস্থান। ব্যাংক বিভিন্ন ধরনের শাখা প্রশাখা স্থাপনের মাধ্যমে দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ করে থাকে। তাহলে আমরা বলে থাকি ব্যাংক শুধুমাত্র অর্থের লেনদেনই করে না, ঋণ আদান প্রদানের মাধ্যমে সুদ গ্রহণে করে না, পাশাপাশি ব্যাংক বৃহৎ একটি বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ করে থাকে। তাহলে দেশের একটি বৃহৎ জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ করে থাকে ব্যাংক বিভিন্ন ধরনের শাখা প্রশাখা বিস্তারের মাধ্যমে। তারপর গৃহ নির্মাণ ঋণ। ব্যাংক স্বল্প সুদে গৃহ নির্মাণ ঋণ প্রদান করে থাকে।
তাহলে গৃহ নির্মাণ ঋণের কার্যাবলী সমূহ ব্যাংক পালন করে থাকে। অর্থের ভান্ডার, কৃষি অর্থের ভান্ডার, ব্যাংক আমরা জানি অর্থের ভান্ডার হিসেবে ব্যাংকে বিবেচনা করা হয়ে থাকে। অর্থের ভান্ডার মাধ্যমে ব্যাংক বিভিন্ন ধরনের কার্যাবলী সমূহ পালন করে থাকে। কৃষি ঋণ, ব্যাংক কৃষককে কৃষি উন্নয়নের জন্য ঋণ প্রদান করে থাকে। পরিশেষে বলা যায় যে ব্যাংক শুধুমাত্র ব্যাংকের কার্যাবলী বলা যায় যে ব্যাংক শুধুমাত্র কি করে না আমানত সংগ্রহ এবং ঋণ দান কার্যাবলী পালন করে না, ব্যাংক কি করে থাকে ঋণ আমানত সৃষ্টি এবং বিভিন্ন ধরনের প্রতিনিধিত্বমূলক কার্যাবলী পাশাপাশি ব্যাংক বিভিন্ন ধরনের অপ্রচলিত এবং রপ্তানিতে সাহায্য করে থাকে, মক্কেলদের প্রতিনিধি হিসেবে কার্যাবলী পালন করে থাকে। ব্যাংক আর্থিক উপদেষ্টা হিসেবে কার্যাবলীগুলো পালন করে থাকে। ব্যাংক শুধুমাত্র আমানত সংগ্রহ ঋণ প্রদান করে না, ব্যাংক প্রতিনিধিত্বমূলক কার্যাবলীর মাধ্যমে ব্যাংক বিভিন্ন ধরনের সরকার এবং দেশের জনগণের উন্নয়নের জনগণ এবং বিভিন্ন ধরনের আমানত সংগ্রহ এবং পাশাপাশি বিলের মূল্য গ্রহণ করে থাকে, মক্কেলদের আর্থিক উপদেষ্টা হিসেবে কার্যাবলীগুলো পালন করে থাকে। তাহলে আজকে আমরা পড়েছি কি ব্যাংকের সংজ্ঞা, উপমহাদেশে ব্যাংক ব্যবসার উৎপত্তির ইতিহাস, ব্যাংকের কার্যাবলী। তাহলে তোমরা সবাই তো ভালো করে দেখছো ক্লাসটা, মনোযোগ সহকারে সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত।